রয়্যাল এডুকেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনন্ত শুভেচ্ছা। দেখো, আজ আমরা চলে এসেছি তোমাদের ক্লাস 12 এ যারা থার্ড সেমিস্টার দিতে চলেছো তাদের আর একটি রায় মার্টিনের বাংলার প্রশ্নপত্র নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে রায় মার্টিনের আমরা 1, 2, 3 নম্বর যে মডেল ছিল, 3টে মডেল আমরা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব কোনটা? আজ আমরা আলোচনা করব 4 নম্বর যে মডেলটা তোমাদের রয়েছে। 4 নম্বর মডেল কোশ্চেন পেপারটা আজ আমরা আলোচনা করতে চলেছি। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যদি উপকারে আসছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আম, আর তাহলে আমাদেরও ভালো লাগে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে। তো দেখো, প্রথম প্রশ্নে আমি চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে? জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পত্রীর নাম কি? জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ আদরিণী গল্প থেকে নেওয়া এই প্রশ্নটিতে জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পত্রীর নাম কি? তোমরা সবাই জানো এটা কি? কল্যাণী, তাই তো? কল্যাণী। তাহলে এই যে কল্যাণী, পৌত্রী, পৌত্রী অর্থাৎ কি? পৌত্রী অর্থাৎ আমরা যাকে বাংলায় কি বলি? নাতনি বলি, তাই তো? নাতি অর্থাৎ পৌত্র, নাতনি অর্থাৎ পৌত্রী। তাহলে তার বড় ছেলের যে মেয়ে, সেই বড় ছেলের মেয়ের নাম কি? কল্যাণী। পরের প্রশ্ন, বামুনহাটে মেলা হয় কোন সময়? মেলা হয় বামুনহাটে চৈত্র সংক্রান্তিতে। কোন মাসে? চৈত্র সংক্রান্তি। অপশন সি হয়ে যাবে এর উত্তর। চৈত্র সংক্রান্তি। সংক্রান্তি অর্থাৎ কি? মাসের শেষ দিন। সংক্রান্তি অর্থাৎ মাসের শেষ দিন। তো চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে মেলা হয়। জয়রাম আদরিণীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সঙ্গে কি নিয়ে যাবেন বলে ভেবেছিলেন? আদরিণীকে বিক্রি করে দেওয়ার পর জয়রাম বলেছিলেন না যে তোকে আমি তোর সঙ্গে দেখা করতে যাব, তারপর এই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার পর। তো তার সঙ্গে যখন দেখা করতে যাবে তখন তিনি কি সঙ্গে নিয়ে যাবেন? তিনি সঙ্গে নিয়ে যাবেন বলেছিলেন সন্দেশ আর রসগোল্লা। মন্ডা মিঠাইও নয়, আলো চালও নয়, কলাও নয়। এইগুলো আলো চাল কলা এগুলো কিন্তু প্রথমে আদরিণী যখন এসেছিল তাকে খেতে দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। কি নিয়ে যাবে বলেছিল? রসগোল্লা আর সন্দেশ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো, বলা আছে কোথায় যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির পথ নেই? কোথায় যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির পথ নেই? পীরগঞ্জে, তাই তো? পীরগঞ্জে বাবুদের বাড়িতে যে তারা যাবেন, জয়রাম মুখোপাধ্যায়, উকিল, ডাক্তার তারা যে যাবেন সেখানে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির কোনো পথ নেই। হুম। ভ্যান গোগের ধর্ম ছিল। ভ্যান গোগের ধর্ম কি? আঁকা, তাই তো? চিত্রশিল্পী তিনি। তাই এটা কি হবে উত্তর? অপশন সি। মন্ত্রপুত অসি শব্দবন্ধটি কি প্রকাশ করে? মন্ত্রপুত অসি অর্থাৎ বলা হচ্ছে যে মন্ত্র দ্বারা যেন সেই অসিটা যেন মন্ত্র দ্বারা একটা সিদ্ধ করা হয়েছে সেই অসিটা অর্থাৎ তরবারিটা। তো সেটা কি? সেটা আসলে তার কি? তার আত্মবিশ্বাস। সেটা আসলে তার আত্মবিশ্বাস। রক্তে আমি রাজপুত্র, এখানে রক্তে, রক্তে শব্দটির অর্থ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, রক্তে আমি রাজপুত্র কথাটা বললে মনে হতে পারে তোমাদের যে এটা বংশ পরম্পরায়, তাই তো? কারণ ওই সে রক্তে রাজপুত্র, তার বাবার রক্ত রাজার রক্ত ছিল। তো এই যে বংশ পরম্পরায়, কিন্তু এখানে কি বলে দিয়েছে? এখানে অর্থ বলেছে। কোন অর্থে প্রযুক্ত? তাহলে এটা আমরা কি করতে পারবো? চারিত্রিক দৃঢ়তা। যেমন এখানে আত্মবিশ্বাস, মন্ত্রপুত অসি বলতে আত্মবিশ্বাস, ঠিক তেমনি ভাবে এখানে চারিত্রিক দৃঢ়তা। তার যে চরিত্র, সেই চরিত্রের যে শক্ত কঠিন কঠোর দিকটা, সেটাকে বলা হচ্ছে যে সেই অনুযায়ী সে রক্তে কি একজন রাজার পুত্র। দিগ্বিজয় রূপকথা কি ধরনের কবিতা? দিগ্বিজয় রূপকথা কি ধরনের কবিতা? দিগ্বিজয় রূপকথা হয়ে যাবে তোমাদের গদ্য কবিতা। এগুলো দেখো, এই যে চতুর্দশপদী কবিতা তোমরা এর আগে পড়েছো ক্লাস 11-এ, যখন তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা পড়েছো তখন কিন্তু চতুর্দশপদী কবিতাটা তোমরা পেয়েছো। চতুর্দশপদী কবিতা আমরা জানি যে ৮ + ৬ অর্থাৎ ১৪ লাইনের একটা কবিতা হয়। গীতি কবিতা এবং শোক কবিতা। শোক কবিতা ট্র্যাজেডি, গীতি কবিতা তোমরা আম বিহারীলাল পড়তে গিয়ে, যখন বিহারীলাল পড়বে বা 11 এ যখন বিহারীলাল পড়েছিলে সেখানে এই গীতি কবিতা শব্দটা তোমরা পেয়েছিলে। তো যাই হোক, এটা একটা গদ্য কবিতা। মহাভাষ্যের রচয়িতা কে? মহাভাষ্যের কে রচয়িতা? ভাস, কালিদাস, পতঞ্জলি নাকি পাণিনি? মহাভাষ্য পতঞ্জলির মহাভাষ্য, তাই তো? পোর্টরাজের স্ত্রী, পোর্টরাজ, পোর্টরাজের স্ত্রীর নাম কি? দেখো, অপশন দিয়েছি কি দ্রৌপদী, দ্রুপদ, অন্নদা, সাবিত্রী। এখানে তোমাদের এই উত্তর এরকম করে ফেলতে কোনো সমস্যা নেই। কেন? কারণ তোমরা এখান থেকে পোর্টরাজের গল্প থেকে একটাই অপশন পাচ্ছ, সেটা হচ্ছে দ্রুপদ। দ্রৌপদীও ছিল না, অন্নদাও ছিল না, সাবিত্রীও ছিল না। এখানে তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে যায় কোথায়? যখন একই গল্পের অনেক নামগুলো থাকে
এবং সেখানে কাছাকাছি নামগুলো থাকে, যদি সেখানে তোমার না জানা থাকে সেক্ষেত্রে অসুবিধা হয়। এখানে কোনো অসুবিধা হওয়ারই কথা নেই। এখানে কি দুর্পদ, পোটরাজ অর্থাৎ দামা, দামার স্ত্রীর নাম দুর্পদ। তোমাকে এখানে পোটরাজের জায়গায় দামাও বলতে পারতো, দামার স্ত্রীর নাম কি, তখন মনে রাখতে হতো এটা কি দুর্পদ। তার সঙ্গে কবিতায় কবি সঙ্গে নিতে বলেছেন, কবি সঙ্গে নিতে বলেছেন কাকে? ঝুড়ি শাবল, প্রিয়তমাকে, তীর ধনুককে নাকি কাস্তে কোদালকে? কাকে নিতে বলছেন সঙ্গে? উত্তর হয়ে যাবে ঝুড়ি শাবলকে। কি নিতে বলেছেন? ঝুড়ি শাবল। ল্যাডের সম্পূর্ণ নাম, এটা তোমরা জানো ল্যাডের সম্পূর্ণ নাম কি? এর আগেও আমরা যখন আগের যে মডেলগুলো ৩ টা মডেল করেছি সেখানেও এটা পেয়েছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এর জায়গায় ল্যাডের জায়গায় ল্যাস থাকতে পারে, এলএএস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম থাকতে পারে, তাই তো? তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ডিভাইস মনে রাখবে, ডিভাইস এখানে সবগুলোতেই ডিভাইস রয়েছে, সবগুলোতেই ল্যাঙ্গুয়েজ রয়েছে, ফারাক রয়েছে এখানে অ্যালার্ট, হ্যাঁ, অ্যাকুয়েন্ট, এডিশন, তারপর তোমার অ্যাকুইজিশন। তাহলে কোনটা হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। তারপর ভারতের অভিধান রচনার সূত্রপাত হয়। অভিধান, অভিধান রচনার অর্থাৎ আমরা অভিধান কাকে বলে থাকি বলতো? যেগুলো, যে বইগুলো তোমরা ডিকশনারি বলে থাকো, সেই ডিকশনারি তো অভিধান। তো এখানে অভিধান রচনার সূত্রপাতটা কি? সূত্রপাতে কোথায়? ভারতের উত্তর হয়ে যাবে যাস্কের নিরুক্ত থেকে। যাস্কের নিরুক্ত আমি তোমাদেরকে এর আগে একদিন সম্ভবত ২ নম্বর যখন মডেলটা আমরা করছিলাম সেখানে আলোচনা করেছিলাম। তোমাকে এখানে বলা থাকতে পারে যে অভিধান রচনার সূত্রপাত হয় যাস্কের রচনা থেকে বলা থাকতে পারে। সেখানে ধরো নিরুক্ত বলা নেই। তো এই দুটো মনে রাখতে হবে। যাস্ক লোক এবং নিরুক্ত হচ্ছে তার বই। এই দুটো কিন্তু খেয়াল রেখো। হ্রস্বই ও দীর্ঘই উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় থাকে? জিভের অবস্থান কোথায় থাকে? সম্মুখ উচ্চ, পশ্চাৎ উচ্চ, সম্মুখ নিম্ন, পশ্চাৎ নিম্ন। এই জায়গাটাকে আমি তোমাদের একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি। দেখো, উপরের যে প্রশ্নগুলো সেগুলো তো তোমরা মনে রাখলেই পারবে। এই জায়গাটা একটু বোঝার আছে। কি বোঝার আছে দেখো ভালো করে। আমি একটু লিখছি তোমাদের কিরকম। ধরো এটা তোমাদের বইতে আছে দেখবে। আহ, রয়েছে তো? এই যে রয়েছে, আমরা এখানে কি করতে পারি? প্রথমে আমাদের মৌলিক স্বরধ্বনি কতগুলো? অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। তাহলে আমরা এখানে একটু এটা ছোট করে নিই। দেখো, আমরা এখানে অ লিখবো। অটা কোথায় লিখবো? এখানে লিখবো অ, এখানে লিখবো আ, এখানে লিখবো হ্রস্ব ই, এখানে হ্রস্ব উ, এখানে এ, এখানে ও, আর এখানে হচ্ছে এ। ঠিক আছে? তাহলে এই যে লিখলাম, এই যে ছকটা করলাম, এই ধরো একটা ছক করলাম তো, এই ছকটা করলাম। এর এই দিকটা হচ্ছে সম্মুখ, এর দিকটা হচ্ছে সম্মুখ, এই দিকটা হচ্ছে পশ্চাৎ। এই দিকটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সম্মুখ, এটা সম্মুখ। আর এটা আবার উচ্চ। সম্মুখও হবে আবার উচ্চও হবে। এটা হচ্ছে নিম্ন, এটা নিম্ন, এটা আবার পশ্চাৎ, উচ্চ। এটা আবার নিম্ন। তাহলে এই দিকটা পশ্চাৎ, এই দিকটা সম্মুখ। উপরটা উচ্চ, নিচটা নিম্ন। তাহলে এখানে কি বলেছে? সম্মুখ উচ্চ। সম্মুখ আর উচ্চ। তাহলে প্রথমেরটা, প্রথমে কি আছে? আমি কি বলেছিলাম? অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এ। তাহলে হ্রস্বই, তাই তো? তাহলে এই হ্রস্বইটা এবং দীর্ঘইটা এগুলো কি হবে? এগুলো তোমার সম্মুখ উচ্চ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা। আম ছকটা যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে লেখো। আমি পরের দিন যখন ৫ নম্বর মডেল আমরা আলোচনা করব তখন কিন্তু এই ছকটা আরো ভালো করে তোমাদেরকে তাহলে বুঝিয়ে দেব। আমি শুধু বলেছি সম্মুখ কোন জায়গাটা আর পশ্চাৎ কোন জায়গাটা, উচ্চ কোন জায়গাটা, নিম্ন কোন জায়গাটা। সম্মুখ হচ্ছে এই দিকটা, পশ্চাৎ হচ্ছে এই দিকটা। উচ্চ হচ্ছে উপর, নিম্ন হচ্ছে নিচ। তো সেই অনুযায়ী আমাদের প্রশ্ন কি ছিল? সম্মুখ উচ্চ হচ্ছে হ্রস্বই। আমরা এখানে হ্রস্বই লিখেছি সম্মুখ উচ্চতে। ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি। ১৫ নম্বর প্রশ্ন আমাদের। দেখো, দেখো ঙ, ঞ, দন্তন্য, মূর্ধন্য ম, এগুলি এগুলি হলো, এগুলি কোন ধ্বনি? কোন ধ্বনি এগুলো? এগুলো সবাই তোমরা জানো নাসিক্য ধ্বনি। কোন ধ্বনি? নাসিক্য ধ্বনি। তো এই যে নাসিক্য ধ্বনি ঙ, ঞ, দন্তন্য, মূর্ধন্য ম, তাহলে এগুলো তোমরা বর্গগুলো যদি ভাগ করে নাও, ক, চ, ট, ত, প, এই বর্গগুলোকে যদি ভাগ করে নাও তাহলে তোমরা দেখতে পাবে ক বর্গের যে ধ্বনিগুলো, ক বর্গের ধ্বনিগুলো কণ্ঠধ্বনি। তাই তো? এবারে
প্রত্যেক বর্গের শেষের যে বর্ণগুলো সেইগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন আমাদের শ্বাসবায়ু কি হচ্ছে মুখ দিয়ে অল্প বেরিয়ে নাক দিয়ে বেশি বেরোচ্ছে, নাক দিয়ে বেশি বেরোচ্ছে বলে সেগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলে থাকি। তো প্রত্যেক বর্গের শেষ বর্ণগুলো উ ইয় দন্ত ন মূর্ধন্য ম সেগুলো কিন্তু নাসিক্য ধ্বনি। যেমন ধরো আমি যদি এখানে লিখি ধরো এখানে ক, খ, গ, ঘ, ঙ, তাই তো? তারপর চ বর্গ আছে চ, ছ, চ, ছ, বর্গের জ, ঝ, ঞ, তাই তো? তারপরে তেমনি ভাবে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ত, থ, দ, দ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। দেখা যাবে এই যে শেষ যে বর্গগুলো যতগুলো আসবে শেষ বর্গ, এই সবগুলো শেষ বর্গ কি হবে তোমার নাসিক্য ধ্বনি হবে, সবগুলো শেষ বর্গই হবে নাসিক্য ধ্বনি। ঠিক আছে? আচ্ছা, এখানে কণ্ঠনালীয় ধ্বনি আছে হ, তালব্য ধ্বনি আছে, তালব্য তোমার তালুতে যেগুলো বাধা পাবে, হ্যাঁ? এই প্রত্যেকটা বর্গই কণ্ঠবর্গ। চ কোথায়? চ বললে আমাদের তালুতে লাগছে, হ্যাঁ? ত বললে দাঁতে লাগছে তাহলে দন্তবর্ণ, হ্যাঁ? ট বললে মূর্ধন্য বর্ণ মূর্ধাতে লাগছে। তো যাই হোক, এটা কি হয়ে যাবে তাহলে নাসিক্য ধ্বনি। দৈর্ঘ্য শ্বাসাঘাত সুর তরঙ্গ জ্যোতি হলো। এগুলো কি? এগুলোকে আমরা কি বলবো? অবিভাজ্য ধ্বনি। কি ধ্বনি বলবো? অবিভাজ্য ধ্বনি। কেন? বিভাজ্য ধ্বনি কোনগুলো? বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনির ফারাকটা কোথায়? বিভাজ্য ধ্বনি হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এগুলো। দুটোকে ভাগ করা যায় যেহেতু। আর এগুলো হচ্ছে অবিভাজ্য হচ্ছে দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুর তরঙ্গ এগুলো। পরেরটা দেখো গবেষণা শব্দের অর্থ গরু খোঁজা। একটা হচ্ছে গরু খোঁজা। তার বর্তমান অর্থ বৈজ্ঞানিক অনুসন্ধান। আমরা কি বলি? কেউ গবেষণা করছে, কেউ পিএইচডি করছে কোনো ব্যাপার নিয়ে, কোনো বিষয় নিয়ে। তো সে কি করছে? সে গবেষণা করছে সেটাকে। অনুসন্ধান করছে। তার সম্পর্কে বিরাট চুলচেরা বিশ্লেষণ করছে সে। তো সেই অনুসন্ধান আর আগে ছিল গরু খোঁজা। তাহলে ফারাকটা বুঝতে পারছো? কোনটার সঙ্গে কোনটার মিল আছে? একটুও বিন্দু মাত্র মিল নেই। একটা গরু খোঁজা, একটা অনুসন্ধান করা। অনুসন্ধান মানে খোঁজা, এই গরু খোঁজা নয়। অনুসন্ধান মানে একটা কোনো বিচার বিশ্লেষণ করা। কোনো বিষয়ের ভেতরে অনুসন্ধান করা যে এই বিষয়ের এইটা কি ব্যাপার, ওটা কি ব্যাপার এরকম অনুসন্ধান করা। তাহলে এই দুটোর সঙ্গে বিন্দুমাত্র মিল নেই। যখন মিল থাকবে না তখন তাকে আমরা কি বলবো? শব্দার্থের রূপান্তর বলবো। কি বলবো? শব্দার্থের রূপান্তর। অর্থাৎ রূপের পরিবর্তন হয়েছে, রূপের অন্তর ঘটেছে। ঠিক আছে? পরের প্রশ্ন 18 নম্বরে কি আছে? থিসরাসের শব্দ বিন্যস্ত থাকে কি রকমে? বিষয়ানুক্রমিক গুচ্ছাকারে। বিষয়ানুক্রমিক গুচ্ছাকারে। বিষয়ভিত্তিক অনুক্রমে গুচ্ছভাবে এই থিসরাস শব্দে থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে। আম এটা তো অভিধান। তো এই অভিধানে বিষয়ানুক্রমে শব্দগুলো সাজানো হয়। এটাই বলা হচ্ছে আরকি। যেমন তোমরা অভিধানে কি দেখেছো? আম আলফাবেটিক্যালি দেখেছো তোমরা যে ধরো বলল। অক্ষর ভিত্তিক দিয়ে যত আছে শব্দ, দিয়ে যত শব্দ আছে এইভাবে থাকে। তো এখানে কি বিষয় ভিত্তিক গুচ্ছ আকারে সাজানো থাকে। শব্দের সমার্থকতা। ভালো করে দেখো এটা দেখলেই তোমরা বুঝতে পারবে শব্দের সমার্থকতা। ১ সেকেন্ড। সমার্থকতা। এই সমার্থকতা, শব্দের সমার্থক শব্দ অর্থাৎ কি? অর্থাৎ শব্দার্থে বৈসাদৃশ্য? বৈসাদৃশ্য তো হবে না। সমার্থক মানে কি? আমরা কি জানি? নদীকে তটিনী বলি, পাখিকে পক্ষী বলি। এই যে একই শব্দ, দুটো শব্দ আলাদা কিন্তু তার অর্থটা এক। তাকেই তো আমরা সমার্থক বলি। প্রতিশব্দ উম পদদ্বৈত সবকটি সঠিক। পদদ্বৈতও নয় আর বৈসাদৃশ্যও নয়। কি হবে? প্রতিশব্দ। আমরা সমার্থক যেমন বলি তেমনি প্রতিশব্দ বলে থাকি। তাহলে প্রতিশব্দমূলক সম্পর্ক। আদি অর্থের তুলনায় ২০ নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো। আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায়। আদি অর্থ যেটা আছে তার থেকে পরের যে অর্থটা সেটা কি হলো? সেটা কমে গেল। অর্থটাই কমে গেল। তখন কি হবে? শব্দার্থের তাকে আমরা কি বলবো? অর্থের ব্যাপকতা কমে যাওয়া মানে তাকে আমরা সংকোচন বলবো। ব্যাপকতা কমে গেলে কি হবে সেটা? সংকোচন ঘটছে। কোন শব্দের আগে যা অর্থ ছিল এখন তার থেকে অর্থটা সংকুচিত হলো, কমে গেল। তাকে আমরা কি বলবো? সংকোচন বলবো। নিশ্চয়ই প্রসারণ বলবো না। আর একটু আগে আমরা রূপান্তর আলোচনা করলাম। রূপান্তর কি? দেখো, প্রসার কি? প্রসার যখন এখানে কমে যাবে না, এটা কি হবে? যখন বেড়ে যাবে, তখন হবে প্রসার। উৎকর্ষ কি? উৎকর্ষ হচ্ছে শব্দটার আগে যা অর্থ ছিল, এখনের অর্থটা পাল্টেছে। কিন্তু পাল্টালেও সেটা উন্নত হয়ে গেছে। তখন তাকে আমরা কি বলবো? উৎকর্ষ বলবো। সংকোচন কি বলবো? যখন সেটা কমে যাবে। এখানে কি বলেছে? কমে গেছে। তাহলে এটা সংকোচন। আর রূপান্তর তো একটু আগে করলাম গবেষণা, গরু খোঁজা। আর এখন হয়ে গেছে কি? অনুসন্ধান। তাহলে সম্পূর্ণ পাল্টে গেছে সেটা হচ্ছে রূপান্তর। তাহলে এটা কি হয়ে যাবে উত্তর? সংকোচন। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ কি না একটু জানিও যে বুঝতে পারছো কিনা। তোমরা যদি বুঝতে পারছো বা তোমাদের কাজে লাগছে যদি কমেন্ট করে একটু লেখো না, আমাদের ভালো লাগে।
তাহলে আমরা তোমাদের জন্য এরকম ভিডিওগুলো নিয়ে আসতে আমরা আরো অনুপ্রাণিত হই তার জন্য। টপ্পা গান প্রচলনে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। কে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন? কালী মির্জা। টপ্পা গানের প্রভাবশালী ব্যক্তিত্ব কালী মির্জা। মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা তোমরা সবাই জানো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই। কার লেখা? রজনীকান্তের গাওয়া গান, রজনীকান্ত সেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলেছে। কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসা শাস্ত্রে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠা করা হয়? মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য লুম্বিনী পার্ক প্রতিষ্ঠা করেছিলেন কার উদ্যোগে? গিরীন্দ্র শেখর বসু। প্রথমটাই হবে সঠিক উত্তর, গিরীন্দ্র শেখর বসু। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা কে কে করেন? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এগুলো তথ্যগুলো তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। কুস্তি প্রতিযোগিতার প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব কে পান? কে খেতাব পান? খেতাব পান এখানে গোবর গুহ। কে পান? গোবর গুহ। আচ্ছা, তারপর দেখো কি বলেছে। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। কি বলেছে? আজ আমি ড্যাশ বছর ধরে এস্টেটের বাঁধা মুক্তার। কত বছর ধরে? 20 বছর ধরে, তাই তো? অর্থাৎ 20 বছর ধরে, 20 বছর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এটা। এ মানে কত? 20 বছর। এটা হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে 20 শব্দটা তোমাদের লিখতে হবে। অপশন লিখতে তো তোমাদের কিছুই হবে না, এমসিকিউ তোমাদের ওএমআর শিটে, তাহলে এটাতে তোমাদের মার্ক করতে হবে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ, দেখো, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, তাই তো? একই কিসে থাকে? গ্রহে থাকে। তাই তোমাদের কবিতাগুলোকে ভালো করে পড়তে হবে যেন আগে পরে শব্দগুলো মনে থাকে। এত এত ধর্ম থাকে একই গ্রহে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয়, সেটা কি? সেটা হচ্ছে প্রতিষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকতা, সরি, প্রাতিষ্ঠানিকতা। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, ধর্ম কখনো দখল করতে শেখায় না, ধর্ম ধর্মাচরণ করতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। সে দখল করতে কেন শেখাবে? তাহলে যে ধর্ম তোমাকে দখলের কথা শিখিয়েছে সেটা ধর্ম নয়, সেটা কি? প্রাতিষ্ঠানিকতা। লেনিনের ধর্ম ছিল, লেনিনের ধর্ম কি? নতুন পতাকা। সবাই জানো তোমরা। নারীর ড্যাশ নারীর টান তাই বাপরে, বাংলা ভাষা থেকে নেওয়া। ড্যাশ নারীর টান, কত নারীর টান? 36 নারীর টান, তাই তো? তাহলে 36 হয়ে যাবে উত্তর। চলিত ভাষায় কি আর ড্যাশ হয় না? কি হয় না? শিল্প নৈপুণ্য হয় না। কি বলা আছে? শিল্প নৈপুণ্য হয় না। জিজ্ঞেস করছি চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না? অর্থাৎ সাধু ভাষাতেই হবে শুধু? সংস্কৃত ভাষাতেই হবে না, চলিত ভাষাতেও কি হবে? শিল্প নৈপুণ্য হবে। বাড়ির সামনে ড্যাশ গাছে চিৎকার করে উঠেছিল। কোন গাছে চিৎকার করে উঠেছিল? উত্তর কি হয়ে যাবে? বট, কাঁঠাল, নিম, আম। তোমরা জানো এটা। অপশন সি হবে এর উত্তর, নিম গাছে। মিছিলটাকে দেখে ড্যাশ মুখ শক্ত হয়ে গেল। কার মুখ শক্ত হয়ে গেল? আনন্দের মুখ। দেখো আর বেশি নেই, কয়েকটা রয়েছে। সময়টা খুব সুবিধের না, আমার জন্য কি করতে হবে? এই জন্য বলছি কবিতাগুলো ভালো করে দেখতে হবে। কবিতাগুলোকে প্রত্যেকটা টেক্সট তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং কবিতাগুলোর আগের লাইন বললে পরেরটা যেন মনে থাকে বা পরেরটা বললে আগেরটা যেন মনে চলে আসে। এখানে কি বলেছে? সময়টা খুব সুবিধার না, আমার জন্য অপেক্ষা করো। যখনই শূন্যস্থান পড়বে তখনই কিন্তু তোমার এগুলো কাজে লাগবে, মুখস্থটা। ঠিক আছে? ভাষা সৃষ্টি ও প্রয়োগ মস্তিষ্কের কোন গোলার্ধে? কোন গোলার্ধ? মস্তিষ্কের বাম গোলার্ধ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বাম গোলার্ধ। আচ্ছা, তারপরে একটা রয়েছে, দেখো কি আছে 36 দেখো কি বলেছে। এক সেকেন্ড, এখানে বলছে জরিমানা মুকুব। জরিমানা মুকুব কত টাকায় হয়েছিল? তাকে কত টাকা দিতে হয়েছিল জরিমানা? জরিমানা 1700 টাকা তাকে দিতে হয়েছিল। তাহলে অপশন সি, তাই তো? তাহলে এক নম্বরটা অপশন সি, এক অপশন সি। আচ্ছা, সব কটাতেই অপশন সি রয়েছে। দেখো একের অপশন সব কটাতে সি রয়েছে, তাহলে এখান থেকে আমরা বিচার করতে পারবো না। হাতির দাম, হাতির দাম কত ছিল? হাতির দাম ছিল 2000 টাকা, তাহলে হাতির দাম 2000, তাহলে অপশন দুইটা হয়ে যাবে এ, তাই তো? অপশন দুই হয়ে যাবে এ, দুই হয়ে যাবে এ, এটা হবে অপশন ডি, অপশন বি, এ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই দুটো বাদ চলে গেল, এই দুটো বাদ চলে গেল। হয় এটা হবে নয়তোবা এটা হবে, হয় এ নয়তোবা ডি। আচ্ছা, এবার দেখি বাসা ভাড়া। বাসা ভাড়া কত টাকায়? কত? 13 শিকায় নিয়েছিল বাসা ভাড়া। জয়রাম মুক্তার যখন এসেছিল কলকাতায় তখন সে বাসা ভাড়া নিয়েছিল 13 শিকা। তাহলে অপশন 3 হচ্ছে ডি, 3 ডি, 3 ডি, 3 বি। তাহলে কোনটা ঠিক হয়ে যাবে? এটা ঠিক হয়ে যাবে, এটা ভুল হয়ে গেল, তাই তো? আরেকটা আছে জরিমানা। জরিমানা কত? 5 টাকা। তাহলে
অপশন কোনটা হয়ে যাবে? এ হয়ে যাবে সঠিক উত্তর। 36 এর এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো কি বলছে, আর কটা প্রশ্ন আছে আমাদের? হ্যাঁ, দেখো আম দিক থেকে দেখতে তোমার সুবিধা হবে। বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। কি আছে? বেনারস থেকে বাই আসছে, একদম সঠিক কথা, বেনারস থেকেই বাই আসছিল। হ্যাঁ, কলকাতা থেকে খেমটা আসছিল, মনে রাখবে। বেনারস থেকে বাই, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, একদম ঠিক। বেনারস থেকে বাইটা আসছিল কেন? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে আসছিল। তাহলে দুটোই ঠিক। তাহলে একটা ভুল বলেছে, এখানে ভুল বলা আছে, এখানে ভুল বলা আছে, এখানে ভুল বলা আছে। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। উভয়ই ঠিক, এবং আর এর সঠিক কারণ, আর এর কারণেই এ আসছিল, তাই তো? অর্থাৎ মেয়ের বিয়ে উপলক্ষেই বাই আসছিল। পরের প্রশ্ন কি আছে? দাদা মহাশয় আদর যাবার সময় কাঁদছিল। কল্যাণী বলেছে যে দাদা মশাই আদর যাওয়ার সময় কাঁদছিল। এটা আদর অর্থাৎ কে? আদর অর্থাৎ আদরিনী। দাদামশাই অর্থাৎ জয়রাম মুক্তারকে বলেছে। আমাদের এখানে কি করতে হবে? ক্রম অনুযায়ী বিন্যাস করতে হবে বাক্যের। মানে কোনটা আগে কোনটা পরে, তাই তো? তাহলে আমাদের সবগুলো পড়ে নিতে হবে প্রথমে। আদর যাওয়ার সময় কাঁদছিল, ঠিক কথা। তাহলে এটা একদম আমরা কি বুঝতে পারছি? এটা একদম শেষের দিকে, একদম শেষের দিকে, তাই তো? কেন? আদর যাওয়ার সময় কাঁদছিল, অর্থাৎ আদরিনীকে তখন পাঠিয়ে দেওয়া হলো। কোথায় পাঠিয়ে দেওয়া হলো? বামুনহাটে যাওয়ার সময় সে কাঁদলো না কিন্তু। সে কাঁদছিল কোথায়? সে যখন জয়রাম তাকে দেখতেই গেল না, যখন জয়রাম তাকে দেখতেই গেল না, শেষ সময় তাকে পাঠানো হলো বিক্রির জন্য রসুলগঞ্জে, তখন আদর কাঁদছিল। আর জয়রাম তো বামুনহাটে যাওয়ার সময় সে নিজেই গিয়েছিল, নিজে গিয়ে কি বলছিল? আদর যাও মা, ফিরে এসো, মেলা দেখে এসো। তো তখন আদর কাঁদেনি, বা অর্থাৎ আদরিনী কাঁদেনি, সরি। পরে সে যখন আম, কোথায় গেল? ওই রসুলগঞ্জে যখন গেল, তখন জয়রাম আর তার কাছে যাননি। না যাওয়ার সময় সেই কারণে আদরিনী যখন চলে যাচ্ছে, তখন দেখেছে যে আদরিনী কাঁদছিল, সেটা এসে কল্যাণী তাকে তার দাদুকে বলছে। তাহলে ১ নম্বরটা সবার শেষে হবে। হুম? বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছে। এর পরেই হবে, এর এটা তো প্রথম দিকেই রয়েছে। হাতি দিলে না, হাতি দিলে না। এটা জয়রাম মুক্তার বলছে যে সে যখন পাঠিয়েছিল কি করতে? ওই হাতি আনার জন্য, তখন কিন্তু তাকে হাতিটা দেওয়া হয়নি, নরেশচন্দ্র দেয়নি। তার জন্য সে বলছিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় মশাই ডাগর চক্ষু জলে পূর্ণ হইয়া গেল। এ হাতিকে বিক্রি করে দেওয়ার কথা শুনে তার জলে পূর্ণ হয়ে গেল চোখটা। তাহলে আমরা সবার শেষে দেখতে পাচ্ছি ১ নম্বরটা। ১ নম্বর সবার শেষে আছে ৩ নম্বর অপশনে। আর সবগুলোতে তো কোনটাতে ৩, কোনটাতে ২, তাই তো? তাহলে ১ হয়ে যাবে, মানে সি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসছি আমরা সত্য মিথ্যাতে। দেখো কোনটা সঠিক? প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে কলকাতার ভাষা, একদম সঠিক। প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে। পূর্ব পশ্চিম যেদিক থেকে লোক আসুক না কেন, একবার বৈদ্যনাথের হাওয়া খেলে লোকে কি বলে? সেই ভাষাতে কথা বলে। সেই ভাষাতে কখনোই কথা বলে না, যেদিক থেকে আসুক না কেন লোক কলকাতার ভাষায়, কলকাতার হাওয়া খেলে কলকাতার ভাষায় কথা বলে। যত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তত পূর্ব পশ্চিম ভেদ। যোগাযোগ ব্যবস্থা তো নয়, কি আছে এখানে? রেল গতাগতি, রেল গতাগতির যত উন্নতি হবে। তাহলে এটাও ভুল পেয়ে গেলাম আমরা। তারপরে কি আছে? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই চলবে। এটা একদম সঠিক। তাহলে সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য। সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য। অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন দেখো, তোমাদের শেষ প্রশ্ন রয়েছে ৪০। কি বলেছে? আমাদের দেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা ব্যবধান আছে। আমাদের দেশে বিদ্বান, পণ্ডিত ব্যক্তি এবং সাধারণ ব্যক্তি, তাদের মধ্যে একটা ব্যবধান আছে, ফারাক আছে তাদের। একদম সত্যি কথা। প্রাচীনকাল থেকেই সংস্কৃত ভাষা আমাদের সমস্ত বিদ্যার আধার। এটাও সত্য কথা। প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যার আধারটা কি? সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা থেকেই আমাদের পণ্ডিতরা যারা টোলে পড়াতেন, তারাও সংস্কৃতে পড়াতেন। সংস্কৃত ভাষা। তখনকার দিনে তো স্কুল ছিল না, সেই টোল, সেখানে সংস্কৃত বিদ্যাই শেখানো হতো। তো প্রাচীনকাল থেকে সেই ভাষা চলে আসছে। তাহলে কোনটা হবে? উভয়ই মিথ্যা, এটা তো হবেই না। মিথ্যা হবে না, এই মিথ্যাও হবে না, এই মিথ্যাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে এর সঠিক কারণ। উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা, আমাদের ৪০ টা প্রশ্ন। আমরা ৪ নম্বর মডেল করে ফেললাম। পরের মডেলটা ৫ নম্বরটা দেওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ৫ নম্বরটা দেওয়ার কথা। তাহলেই আমরা ৫ নম্বরটা তোমাদের সামনে আনতে আমরা
উৎসাহিত হব। ঠিক আছে? শেষ পর্যন্ত যারা দেখলে তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। দিয়ে আজ আমাদের এতদূর।